ক্যাটরিনা মায়ানাসকে সেই রক্তাক্ত আর অর্ধমৃত অবস্থায় থানার গেটের সামনে ফেলে দিয়ে কুচকুচে কালো ল্যান্ড ক্রুজার যখন তীব্র গতিতে মেইন রোডের দিকে চলে গেল, তখন ডিউটি অফিসারের ঘোর কাটেনি। ক্যাটরিনার পিঠের চামড়া চাবুকের আঘাতে ফেটে চৌচির হয়ে গেছে, আর মুখের একপাশে তীব্র ক্ষত থেকে তখন হালকা ধোঁয়া ওঠার মতো এক বিভীষিকাময় দৃশ্য তৈরি হয়েছিল। সে যন্ত্রণায় মাটিতে পড়ে ছটপট করতে করতে কেবল অস্ফুট স্বরে গোঙাচ্ছিল। পুলিশ যখন তাকে ধরাধরি করতে কাস্টডির দিকে নিয়ে যাচ্ছিল, তখন তার চোখ দুটো ভয়ের চোটে ঠিকমতো খুলছিল না। সে বুঝতে পেরেছিল আইন তাকে যে শাস্তি দিক না কেন, আরিশ মাহমুদ আর আরহাম শাহরিয়া তার শরীরে যে দাগ রেখে গেছে তা মৃত্যুর আগে কোনোদিন বুঝবে না। ল্যান্ড ক্রুজারের ভেতরে তখনও এসি চলছে, কিন্তু ভেতরের পরিবেশটা ছিল একদম শান্ত। আরিশ মাহমুদ নিজের চারকোল ব্ল্যাক ওভারকোটটার বোতামগুলো একে একে আটকে দিল। তার চোখে সেই চেনা তীক্ষ্ণ চশমাটা সে আবার পরে নিয়েছে। দীর্ঘ 7 বছর পর নিজের দেশে ফিরে এসে গত কয়েক ঘন্টা সে যে প্রলয়ঙ্করী রূপ দেখেছে তার প্রভাব তার চেহারায় স্পষ্ট। তার ফর্সা নিখুঁত ট্রিম করা দাড়ি সকালে আলো এসে ফুটতে এক অদ্ভুত রাজকীয় গাম্ভীর্য ফুটে উঠেছে। সে জানলার কাজটা সামান্য নামিয়ে বাইরে ঠান্ডা হাওয়া নিজের মুখে মারল। আরহাম স্টিয়ারিং হুইলে এক হাত রেখে অন্য হাত দিয়ে নিজের কপালের ঘাম মুছল। তার শার্টের বুকে আরিশার রক্তের সেই কালচে দাগ ভোরের আলো আরও স্পষ্ট দেখা যাচ্ছে। সে আরিশ মাহমুদের দিকে এক পলক তাকিয়ে অন্তত নিচু ও ভারী গলা বলল, মাহমুদ, ক্যাটরিনা তো শেষ। তৃপ্তি আর তানিয়া লকআপে পৌঁছবে, কিন্তু আমার মন বলছে সিদ্দিক ম্যানশনে এই খেলায় এখনো একটা সুতো বাকি আছে। জাওয়াত বা ক্যাটরিনা একা এত বড় সাহস পেত না যদি না তাদের পেছনে কেউ তাদের ব্যাকআপ দিত। জাওয়াদের ব্যাংক অ্যাকাউন্টগুলো লক করার সময় রনি আমাকে একটা অদ্ভুত তথ্য দিয়েছে। সিদ্দিকি গ্রুপের প্রায় 30% শেয়ার একজন বেনামি ব্যক্তির নামে আছে, যার পরিচয় কোনো ফাইলে নেই। আয়ুষ মোহাম্মদ নিজের লাইটারটা পকেটে রেখে আরামের দিকে তাকালো। তার চোখে তখন এক কুটিল বুদ্ধির আভাস। বেনামি ব্যক্তি? আরাম এই শহরে সিদ্দিকি গ্রুপের মতো একটা বড় সাম্রাজ্যের পিছনে যদি কোনো অদৃশ্য হাত থাকে, তবে তাকে খুঁজে বের করা খুব বেশি কঠিন হবে না। তবে তার আগে আমাদের বোনের কাছে যেতে হবে। আয়েশা যদি চোখ না খুলে, তবে এই পুরো প্রতিশোধের কোনো মূল্য থাকবে না আমার কাছে। আরহাম মাথা নাড়ল। গাড়িটা তীব্র গতিতে এগোতে থাকলো সেই স্কোয়ার হাসপাতালের দিকে, যেখানে আরিশার জীবনের শেষ সীমানায় দাঁড়িয়ে লড়াই করছে। হাসপাতালের আইসিইউ করিডর তখন সেই আগের মতো নিস্তেজ আর গম্ভীর। ভোরের আলো জানলা কাচের জানলাগুলি মেঝেতে এসে পড়েছে ঠিকই, কিন্তু ভেতরের পরিবেশে সেই টান টান উত্তেজনা বিন্দুমাত্র কমেনি। রনি করিডোরের একটি চেয়ারে বসে ল্যাপটপে কিছু ফাইল চেক করছিল। আর আমার আরিশকে লিফট থেকে নামতে দেখে সে তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো। বস, আরিশ ভাই, একটা বড় আপডেট আছে। রনির গলায় এক ধরনের চাপা উত্তেজনা। আরাম থমকে দাঁড়িয়ে বলে, কী আপডেট রনি? জাওয়াদ সিদ্দিকি যে হাসপাতালে ভর্তি ছিল, ওখান থেকে খবর এসেছে ক্যাটরিনা মায়ানাস হাসপাতাল থেকে পালানোর ঠিক আগে জাওয়াদের কেবিনে ঢুকেছিল। ওখানকার ডিউটি ডক্টর জানিয়েছেন ক্যাটরিনা বের হওয়ার পর জাওয়াদের হার্ট রেট মারাত্মকভাবে ফল করে। জাওয়াদ এখনও ক্লিনিকে নেই, ডেড না হলেও ডাক্তাররা বলেছে ওর ব্রেন আর রেসপন্স করছে না। ও এক ধরনের কোমায় চলে গেছে। আর সবচেয়ে বড় কথা, তৃপ্তি সিদ্দিকী আর তানিয়াকে যখন পুলিশ ভ্যানে তোলা হচ্ছিল, তখন তৃপ্তি সিদ্দিকী নাকি চিৎকার করে বলেছিল যে তাদের বাঁচানোর জন্য এখনও বড় সাহেব আছে। এই বড় সাহেবকে তা পুলিশ এখনও বের করতে পারেনি। আরিশ আইসিইউর কাচের দরজার সামনে দাঁড়ালো। ভেতরে আরিশার এখনও সেই নিথর লাশের মতো শুয়েছে। তার ফ্যাকাশে মুখের উপর অক্সিজেনের মাস্কটা অনবরত বাষ্পে ঢেকে যাচ্ছে আর পরিষ্কার হচ্ছে। মাহমুদ কাচের গায়ে নিজের হাতটা রাখলো। তার কলিজাটা যেন ছিঁড়ে যাচ্ছে। সে ভেতরের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, বড় সাহেব, যেই হোক না কেন, আমার বোনের এই অবস্থার জন্য যদি তার এক ফোঁটা ইশারা থাকে, তবে তাকে আমি ঢাকার মাটিতে জ্যান্ত কবর দেব। ঠিক তখনই আইসিইউর ভেতরে মনিটরটা হঠাৎ তীব্র শব্দে বিপ বিপ করে উঠল। আয়েশার হার্টের রেট গ্রাফটা স্ক্রিনে অনিয়মিত উপর নিচে নামতে শুরু করলো। করিডোরে থাকা রেড লাইটটা জ্বলে উঠল। আরাম এক ধাক্কায় ডাক্তারের রুমের দিকে ছুটে গেল। ডক্টর, জলদি চলুন, আয়েশার কন্ডিশন ডিটোরেট করছে। তিন চারজন নার্স আর
ডাক্তার হন্তদন্ত হয়ে আইসিইউর ভিতর ঢুকে গেলেন। আরিশ মাহমুদ আর আরহাম বাইরে দাঁড়িয়ে কাচের উপরে দেখতে পেল ডাক্তাররা আরিশার বুকে ডিফিব্রিলেটর দিয়ে শক দিচ্ছে। আয়েশার নিথর শরীরটা শকের তীব্রতায় বিছানা থেকে বারবার উপরে উঠে আবার আছড়ে পড়ছিল। আয়েশা সহ্য করতে পারল না। সে দেওয়ালে এক সজোরে লাথি মারল। আরাম, আমি আমার বোনকে হারাতে পারবো না, তুই কিছু একটা কর। আরাম চোখের সামনে তখন অন্ধকার নেমে আসছিল। সে নিজের দু হাত শক্ত করে মোচড় দিয়ে ধরল। আয়েশা যদি আজ চলে যায় তবে আরামের এই বেঁচে থাকা, এই ক্ষমতা, এই প্রতিশোধের সাম্রাজ্য সব এক মুহূর্তে অর্থহীন হয়ে যাবে। সে আইসিইউর দরজার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। তার মতো এক নিষ্ঠুর পাথরের মতো মানুষ আজ অবচেতন মনে উপরআল্লাহর কাছে আরিশার জীবনে ভিক্ষা চলছিল। প্রায় আধ ঘন্টা পর নারকীয় লড়াইয়ের পর আইসিইউর ভেতরে মনিটরের শব্দটা আস্তে আস্তে স্বাভাবিক হয়ে গেল। গ্রাফের লাইনটা আবার সোজা পথ ছেড়ে হালকা বাঁকা হয়ে চলতে শুরু করলো। প্রধান ডাক্তার কপাল থেকে ঘাম মুছতে মুছতে বাইরে বেরিয়ে এলেন। তার মুখে এক ক্লান্ত কিন্তু স্বস্তির হাসি। মিস্টার মাহমুদ, আহার মিস্টার মাহমুদ, মিরাকেল। পেশেন্টের বডি প্রথম শকে রেসপন্স করেনি, কিন্তু সেকেন্ডের শকের পর ওর হার্ট আবার নর্মাল রিদমে ফিরে এসছে। আর সবচেয়ে খুশির খবর হলো ওনার ব্রেন অ্যাক্টিভিটি সচল। আরিশা ম্যাম খুব হালকা চোখ মেলছেন। উনি হয়তো এখনও কথা বলতে পারবেন না, কিন্তু ওনার সেন্স ফিরেছে। ডাক্তার এই কথাটা যেন আরাম আর আরিশের কানে অমৃতের মতো শোনালো। আরিশ মাহমুদ এক মুহূর্ত দেরি না করে ডাক্তারের অনুমতি নিয়ে আইসিইউর ভিতরে ঢুকলেন। আরাম তার পেছনে ঢুকলো। ক্যাবিনের ভিতরে ওষুধের কড়া গন্ধ আর এসির ঠান্ডার মধ্যে আরিশা আলতো করে চোখ মেলে তাকালো। তার চোখ দুটো প্রচণ্ড ক্লান্ত আর ভারী। সে প্রথমে তার সামনে আরিশ মাহমুদকে দেখতে পেল। নিজের বড় ভাইকে থেকে আরিশার চোখের কোণ বেয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। সে অক্সিজেন মাস্কের ভেতর থেকে খুব ক্ষীণ গলে বলল, ভাইয়া তুমি এসেছো? আরিশার নিজের রাজকীয় দম্ভ ধরে রাখতে পারল না। সে আরিশার বিছানার পাশে হাঁটু গেড়ে বসে তার ফ্যাকাশে হাত দিয়ে নিজের দুই হাতের মুঠোয় নিল। সেই শক্ত চাবুক চালানো হাত দুটো আজ নিজের বোনের স্পর্শে কাঁপছিল। হ্যাঁ রে বোন, তোর ভাই এসেছে। তোকে ছেড়ে তোর ভাই আর কোথাও যাবে না। তুই শুধু সুস্থ হয়ে ওঠ আরিশা। তোকে যারা কষ্ট দিয়েছে তাদের সবাইকে আমি শেষ করে দিয়ে এসেছি। আয়েশা এবার তার চোখ দুটো সামান্য ঘুরিয়ে আরামের দিকে তাকালো। আরামের শার্টের রক্তের দাগটা তার চোখ এড়ানো। সে বুঝতে পারল আরাম তার জন্য কি ধ্বংসলীলা চালিয়েছে। আয়েশার খুব কষ্ট করে হাতটা সামান্য তোলার চেষ্টা করলো। আরাম এগিয়ে গিয়ে আয়েশার অন্য হাতটা ধরলো। আরাম, আমার বাচ্চাটা। আয়েশার গলা যাওয়ার এত নিচু ছিল যে শুধু আরামই তা শুনতে পেল। আরামের বুকটা এক তীব্র যন্ত্রণায় মুচড়ে উঠল। সে আরিশার চোখের দিকে তাকিয়ে নিজের চোখের জল আড়াল করার চেষ্টা করলো। আরিশা, বাচ্চাটা আল্লাহর কাছে চলে গেছে। ও উপর থেকে তোকে দেখছে। কিন্তু আমি কথা দিচ্ছি, যারা তোর এই ক্ষতি করছে তাদের আমি দুনিয়ার সবচেয়ে নরক যন্ত্রণা উপহার দিচ্ছি। তুই শুধু নিজের জন্য বেঁচে থাক, আমাদের জন্য বেঁচে থাক। আয়েশা চোখ বন্ধ করে নিল। তার ফ্যাকাশে মুখ এক ধরনের গভীর কষ্ট ফুটে উঠল। কিন্তু একই সাথে তার ভাইয়ের আর আরামের উপস্থিতি তাকে এক ধরনের মানসিক শান্তি দিয়ে গেল। সে আবার গভীর ঘুমে তলিয়ে গেল। তবে এবারের ঘুমটা মৃত্যুর ডাক ছিল না, এটা ছিল সুস্থ হয়ে ওঠার প্রথম ধাপ। বিকেল গড়িয়ে যখন সন্ধ্যা নামলো তখন আরাম আর আরিশা হাসপাতালের ছাদের উপর গিয়ে দাঁড়ালো। উপর থেকে পুরনো ঢাকা শহরটাকে একটা আলোর বিন্দুর মতো দেখাচ্ছিল। আয়ুষ মাহমুদ পকেট থেকে একটা সিগারেট বের করে ধরলো। সে ধোঁয়া ছেড়ে আরামের দিকে তাকালো। আরাম, আরিশা এখনো সেফ, কিন্তু রনি যে বলল বড় সাহেবের কথা বললো, তার পরিচয় আমাদের আজ রাতে বের করতে হবে। সিদ্দিকী জেলে বসে যার ভরসা করছেন সে নিশ্চয়ই কোনো সাধারণ মানুষ নয়। ঠিক তখনই আরামের ফোনটা বেজে উঠল। স্ক্রিনে রনির নাম। আরাম ফোনটা কানে নিতে রনি উত্তেজিত গলায় শোনা গেল, বস, আমি ক্যাটরিনা মাইজের কল রেকর্ডার সিদ্দিকী গ্রুপের সেই বেনামি শেয়ার হোল্ডারে আইপিসি অ্যাড্রেস ট্র্যাক করতে পেরেছি। আপনি বিশ্বাস করবেন না এই বড় সাহেবের আসল পরিচয় কি। আরামের চোখ দুটো সরু হয়ে গেল। কে রনি? পরিষ্কার করে বলো। বস, এই বেনামি শেয়ার হোল্ডার আর কেউ নয়, সে হলো এই শহরের অন্যতম বড় শিল্পপতি আর আরিশের ভাইয়ের দূর সম্পর্কের এক চাচা, আশকাপ মাহমুদ। সেই আড়াল থেকে জাওয়াত আর ক্যাটরিনাকে টাকা দিয়ে বুদ্ধি জোগাচ্ছিল যাতে সিদ্দিকী গ্রুপের মাধ্যমে আপনার মাহমুদ সাম্রাজ্যকে ধ্বংস করা যায়। আয়েশার উপর হওয়া প্রতিটি অত্যাচারের খবর আশকাপ মাহমুদের কাছে চলে যেত। রনির এই কথাটি শোনার পর আয়েশার হাতের ফোনটা প্রায়
হাত থেকে পড়ে যাওয়ার উপক্রম। আশকাপ মাহমুদ নিজের রক্তের মানুষ, নিজের চাচা আড়ালে বসে এই পুরো খেলাটি খেলেছিল আয়েশার গর্ভের সন্তানকে মারার পেছনে। তবে জাওয়াদের চেয়ে বড় হাতিয়ার ছিল এই আশকাপ মাহমুদ। আরাম ফোনটা কেটে দিয়ে আরিসের মাহমুদের মুখের দিকে তাকালো। তার মুখমণ্ডল থেকে রাগে আর ঘৃণায় এক কালচে রূপ ধারণ করেছে। সে অন্তত ধীর অথচ পৈশাচিক গলা বলল, আরিস, শিকার বদলে গেছে। এবার আমাদের নিজেদের ঘরের ভিতর আসল সাপটাকে টেনে বের করতে হবে। আরিস তার সিগারেটের অবশিষ্ট অংশটা ছাদের মেঝেতে ফেলে দিয়ে বুট দিয়ে পিষে দিল। তার চোখে তখন এক নতুন শিকার হিংস্রতা। ঘরের সাপ চমৎকার। আরাম, তোমার ল্যান্ড ক্রুজার রেডি করো। আজ রাতে মাহমুদ ম্যানশনের অন্দরমহলে এক নতুন ইতিহাস রক্তপাত হবে। দুই মহাশক্তিশালী পুরুষ আবার হাসপাতালের ছাদ থেকে নেমে এলো। রাতের অন্ধকারে তখন ঢাকা শহরকে গ্রাস করতে শুরু করছে। আর সে অন্ধকারে বুক চিরিয়ে এগিয়ে চলছে এক চূড়ান্ত এবং আরও ভয়ঙ্কর প্রতিশোধের রূপরেখা। একটা বছর কেটে গেছে, কালচক্রের দিন বদলায়, কিন্তু রক্তের দাগ আর অতীতের দাউ দাউ করো জ্বলা ক্ষতের যন্ত্রণা এত সহজে মুছে যায় না। সিদ্দিকী পরিবারের পতন, তৃপ্তি ও তানিয়া সিদ্দিকীর কারাবাস, ক্যাটরিনা মাইজের উপর আসা সেই বীভৎস পরিণতি কেবল প্রতিশোধের প্রথম অধ্যায়। সবচেয়ে বড় সত্য উন্মোচিত হয়েছিল সেই রাতে, যখন জানা যায় এই পুরো রক্তক্ষয়ী নাটকের সুতোর টানছিল শাহরিয়া পরিবারের অন্দরমহলের লোক। আরামের দূর সম্পর্কে কাকা আশকাপ শাহরিয়া। তাকে জেলে তোলার পর গত এক বছর শহরের ক্ষমতা ও ক্ষমতার সমীকরণ বদলে গেছে বহুদূরে। জাওয়াদের সাথে আরিসের সমস্ত আইনি সম্পর্ক ও ডিভোর্স চুকে যাওয়ার পর আজ নতুন একটা বছর অতিক্রান্ত। আজ আরিস আর কোনো অবহেলিত নির্যাতিত নারী নয়। সে এখন নিজের ভাই আরিস মাহমুদের কাছে ফিরে পাওয়ার সেই আগের আদরের রাজকন্যা। শারীরিক ও মানসিক সে এখন সম্পূর্ণ সুস্থ, নিজের পায়ে দাঁড়ানো এক আত্মবিশ্বাসী নারী। তবে এই পুরো একটা বছর ধরে যে পুরুষটি নিজের সমস্ত অপরাধবোধ, ভালোবাসা আর ব্যাকুলতা দিয়ে তাকে আগলে রেখেছিল, সেই আরাম শাহরিয়ারকে ভালোবাসার তোরে অবশেষে আরিশার জমে থাকা বরফ গলছে। সমাজে হাজারো কটু কথা আর অতীতের স্মৃতিকে ফেলে আজ আনুষ্ঠানিকভাবে তাদের শুভ পরিণয় সম্পূর্ণ হয়েছে। মাহমুদ ম্যানশনের সুবিশাল রাজকীয় প্রাসাদের সমস্ত আলো আজ এক মায়াবী উৎসবে আমেজ ছড়িয়ে পড়ছে। পুরো বাড়িটি শুভ্র রজনীগন্ধা, তাজা লাল গোলাপ আর ঝাড়বাতি সোনালি আলো সজ্জিত। আয়েশ মাহমুদ তার চারগোল ব্ল্যাক স্যুটে এক অনন্য আভিজাত্য নিয়ে আতিথ্যদের আপ্যায়ন করছে। তার তীক্ষ্ণ চশমার উপরে আজ কোনো রক্তলোভ বা হিংস্রতা নেই। আছে কেবল নিজের কলিজার টুকরো ছোট্ট বোনটাকে সঠিক মানুষের হাতে তুলে দেওয়ার এক পরম মানসিক শান্তি। বাসর ঘরে বদ্ধ দরজার ওপাশে তখন এক অন্যরকম থমথমে নীরবতা। পুরো ঘরটি বেলি ফুল আর লাল গোলাপের সুবাসে মোড়ানো। বিছানায় জুড়ে সুবিন্যস্ত গোলাপের পাপড়ির তোষক আর এক কাচের বাটিতে জ্বলছে সুগন্ধি মোমবাতি। বিছানা ঠিক মাঝখানে বসে আছে আরিশা, তার পরনে গম্ভীর রক্তলাল কাঞ্জিভরম, রাজকীয় স্বর্ণকার আর মাথায় সূক্ষ্ম কারুকার্যের টানা ওড়না। এত সুন্দর সাজে তার ফর্সা মুখখানা এক ধরনের মিষ্টি লজ্জা, সংশয় আর বুক কাঁপানো অনুভূতি খেলা করছে। দরজার লক করতে মৃদু ক্লিক শব্দ হতে আরিশের বুকটা ধক করে উঠল। সে ওড়নার আড়াল থেকে নিচু চোখে হাতের মেহেন্দির নকশার দিকে তাকালো। আরাম ধীর পায়ে ঘরের ভিতর প্রবেশ করলো। তার পরনে দুধ সাদা শেরওয়ানি, অবিন্যস্ত কালো চুল আর সেই চেনা গম্ভীর আকর্ষণীয় অভাব। ঘরের দরজাটা আটকে দিয়ে সে এক মুহূর্ত থমকে ধরল। বিছানায় বসে থাকা লাল টুকটুকে বউটার দিকে তাকিয়ে আরাম নিঃশ্বাস যেন আটকে গেল। যে মেয়েটাকে সে একসময় হারিয়ে ফেলার একদম শেষ প্রান্তে পৌঁছে গিয়েছিল, আজ সে তার বৈধ স্ত্রী, তার অর্ধাঙ্গিনী। আরাম ধীর পদে এগিয়ে এসে বিছানায় একপাশে বসলো। তার বুকের ভেতরটা এক অদ্ভুত ভালোবাসা তোলপাড়। সে হাত বাড়িয়ে আলতো করে আরিশার মাথার ওড়নাটা সরিয়ে দিল। আরিশার লজ্জাবনত ফর্সা মুখটা মোমের মতো এক যেন এক ঘুরে বলেছিল, আরিশা। আরামের কণ্ঠস্বর ছিল অন্তত নিচু, অনুভূতির ভারী কিছু কাঁপছিল। আরিশা চোখ তুলে এক পলক আরামের দিকে তাকালো। সেই তীক্ষ্ণ পৈশাচের রূপ নেওয়া আরাম শাহরিয়া আজ তার সামনে এক পুরোপুরি আত্মসমর্পণকারী প্রেমিকের মতো বসে আছে। আয়েশা আবার লজ্জায় চোখ নামিয়ে নিল।
আরহাম নিজের একটি হাত বাড়িয়ে আরিশার কাঁপা কাঁপা হাত দুটো নিজের শক্ত ও উষ্ণ হাতের তালুতে তুলে নিল। সে নিজের বুড়ো আঙুল দিয়ে আরিশের মেহেন্দি রাঙা হাতের উপর আলতো করে ঘষতে ঘষতে বলল, আজ থেকে 1 বছর আগে আমি যখন হাসপাতালের সেই শীতল আইসিইউর সামনে দাঁড়িয়েছিলাম, তখন সৃষ্টিকর্তার কাছে শুধু তোমার জীবনটাই ভিক্ষে চেয়েছিলাম। আমি ভাবতে পারিনি যে কখনো তোকে এভাবে স্ত্রীর অধিকার দিয়ে নিজের করে দিবে। এই একটি বছর আমি প্রতিটি সেকেন্ড আমি অনুশোচনায় পড়েছি আরিশা। তোকে রক্ষা করতে না পারার অপরাধে আমাকে তিলে তিলে শেষ করে দিয়েছিল। আরিশা চুপ থাকতে পারল না। সে আরামের অন্য হাতটা চেপে ধরে খুব মৃদু কিন্তু স্পষ্ট গলায় বলে, পুরনো কথা থাক না আরাম। তুমি তো আমার কোনো ক্ষতি করনি, বরং তুমি যা করেছো তা কোনো মানুষ নিজের জীবনের ঝুঁকি নিয়ে করে না। তুমি আমাকে নতুন জীবন দিয়েছো, সম্মান দিয়েছো। আমার কাছে অতীতের সেই কালো দিনগুলোর চেয়ে তোমার এই উপস্থিতি অনেক বেশি সত্য। আরামের ঠোঁটের কোণে এক চমৎকার রোমান্টিক হাসি ফুটে উঠল। সে আরিশার আরও কাছে সরে এসে তার চিবুকটা আলতো করে ছোঁয়ালো। আঙুলের মৃদু ছোঁয়ায় আরিশা শিউরে উঠল। তার চোখের পাতা দুটো বন্ধ হয়ে এলো স্বতঃস্ফূর্তভাবে। তোর এই ক্ষমাটা আমাকে বেঁচে থাকার নতুন শক্তি দেয় আরিশা। আরাম ফিসফিস করে বলল, তোর তপ্ত নিঃশ্বাস আরিশার কানে কাছে আসছে পড়তে আরিশার গায়ের প্রতিটি লোম খাড়া হয়ে গেল। আরহাম নিজের এক হাত আরিশার কোমর জড়িয়ে ধরে তাকে আলতো টানে নিজের বুকের আরও কাছে টেনে নিল। অন্য হাতে আরিশার ভারী শীতের গয়নাটা একটু সরিয়ে দিয়ে সে আরিশার কপালে নিজের ঠোঁট ছোঁয়ালো। এক দীর্ঘ গভীর ও পবিত্র পরশ। সেই পরশে কোনো তাড়াহুড়ো ছিল না, ছিল কেবল এক চিরন্তন অধিকারবোধ আর পরম ভালোবাসার আশ্বাস। আয়েশা নিজের দুটো হাত দিয়ে আরহামের চওড়া শেরওয়ানির কলারটা শক্ত করে চেপে দিল। তার বুকের ভেতর দ্রুত ধূপকানি তখন আরহামের বুকে স্পষ্ট প্রতিধ্বনি তৈরি করছিল, জানিস আরিশা? আরহাম আরিশার গালে নিজের হালকা ট্রিম করা দাড়ি ঘষে ফিসফিস করে বলল, আজ এই মুহূর্তে তোর এই লাল শাড়ির রংটা আমার কাছে কোনো বিষাদ বা রক্তের প্রতীক নেই। এটা আমার বেঁচে থাকার একমাত্র আলো। তুই আমার অহংকার। তোকে নিজের বুকের ভিতর না রাখলে আমার এই শাহরিয়া সাম্রাজ্য অর্থহীন। আয়েশা মুখ তুলে আরামের চোখের দিকে তাকালো। সেই চোখ দুটো আজ আর কোনো হিংস্রতা নেই, আছে কেবল ভালোবাসার এক বিশাল সমুদ্র। আয়েশা নিজের লজ্জার বাঁধ ভেঙে মাথাটা আরামের চওড়া বুকে ঠেকিয়ে দিল। আরামের বুকের নিবিড় স্পন্দন শুনে সে এক পরম শান্তিতে চোখ বুজল। আমি জানি আরহাম, আয়েশা নিচু গলায় বলল, তুমি ছাড়া আমাকে আর কেউ এতটা আগলে রাখতে পারবে না। আমি তোমার বুকে সারা জীবন আশ্রয় চাই। আরহাম তার বাহু দুটো দিয়ে আরিশাকে নিজের সাথে জড়িয়ে ধরে একেবারে বুকের ভিতর পিষে নিল। সে আরিশার মুখটা তুলে ধরল। দুজনের চোখ এক হলো। মোমবাতির সুবাসিত আলোয় দুজনের মাঝে দূরত্বটুকু নিমিষে মিলিয়ে গেল। আরামের তপ্ত ঠোঁট যখন আরিশার কাপা ঠোঁট দুটোকে নিজের ভালোবাসার অনুদরে ঢেকে নিল, তখন আরিশা নিজের চোখ দুটো বন্ধ করে আরামের শেরওয়ানি আরো শক্ত করে চেপে দিল। একটি বছর সমস্ত বিরহ, অন্তর্দাহ্য আর অনুশোচনায় সেই এক গভীর অনুভূতির সাগরে ভেসে গেল। বেলি ফুলের তীব্র সুবাস সারা ঘরে ছড়িয়ে পড়েছিল। আরাম আরিশার মাথায় সেই ভারী ওড়না আর গহনাগুলো একে একে গুছিয়ে পাছায় রাখলো। আয়েশার দীঘল কালো চুলগুলো ছড়িয়ে পড়ল আরামের বাহুতে। আরাম আরিশাকে নিজের কোলে তুলে নিয়ে পরম মমতায় গোলাপের পাপড়ির ছড়ানো তোষকে শুইয়ে দিল। আয়েশার লজ্জারাঙ্গা মুখখানা দেখে আরাম নিচু হয়ে তার গলায় নিজের ঠোঁট ছোঁয়ালো। আয়েশা এক হালকা নিঃশ্বাস ফেলে আরামের চুলে আলতো করে হাত বুলিয়ে দিল। আমি তোকে কোনোদিন আর কোনো কষ্টের আঁচ লাগতে দেবো না আরিশা। এটা আরাম সাগরের শেষ নিঃশ্বাস পর্যন্ত দেওয়া প্রতিজ্ঞা। আরাম ফিসফিস করে আরিশার কানের কাছে বলল। আরিশা কেবল হাসলো, এক পূর্ণতা হাসি, যেখানে ছিল না কোনো ভয়, শঙ্কার ছিটেফোঁটা। রাতের নীরবতা যত গভীর হতে লাগলো, শাওরিয়া ম্যানশনের সেই সুবাসিত ঘরের ভেতরে দুই ব্যাকুল আত্মা একে অপরের সাথে ভালোবাসার এক নতুন সুতোয় বাঁধা পড়ল। আরহাম নিজের দুটো বাহু নিয়ে আয়েশাকে এক পরম ব্যাকুলতায় নিজের বুকের মাঝে জড়িয়ে ধরল। ঘরে একপাশে জ্বলতে থাকা সুগন্ধি মোমবাতি আলো ছায়া তাদের দুজনের ছায়া দেওয়াল জুড়ে এক অপূর্ব রূপকথা তৈরি করছিল। আরহাম নিচু হয়ে আয়েশার সুঘ্রাণযুক্ত ভেজা চুলে নিজের মুখ ঢোকালো। এক দীর্ঘ নিঃশ্বাস টেনে সে ফিসফিস করে বলল, জানিস আরিশা, এই একটা বছর ধরে প্রতিদিন তোকে দূর থেকে দেখেছি, তোর প্রতিটি পদক্ষেপ তোকে আগলে রেখেছি, কিন্তু আজকের মতো এত মাতাল করা অনুভূতি আমার কখনো হয়নি। তুই জানিস তুই আমার জীবনে কতটা জুড়ে এসেছিস? আয়েশা চোখ তুলে তাকাতে দেখলো আরহাম সেই চেনা গম্ভীর চোখের অতলে
আজ শুধু এক গভীর অনুরাগ। আয়েশা লজ্জারাঙ্গা মুখে হাত বাড়িয়ে আলতো করে আরামের শেরওয়ানির বোতাম স্পর্শ করলো। তার আঙ্গুলের মিষ্টি কাঁপনে আরামের বুকের ভিতরে ধুকপুকুনি আরো কয়েক গুণ বাড়িয়ে দিল। আরহাম। আয়েশার মিষ্টি মায়াবী গলার আওয়াজে পুরো সুবাসিত ঘরে যেন এক অদ্ভুত সুরের মায়াজাল বলল। আরহাম আর নিজেকে ধরে রাখতে পারল না। সে আলতো করে আয়েশার থুতনিটা উপরে তুলে তার ঠোঁটের খুব কাছে নিয়ে এলো মুখটা। আয়েশার চোখের পাতা দ্রুত স্বতঃস্ফূর্তভাবে বন্ধ হয়ে গেল। নিঃশ্বাসের গতি দ্রুত থেকে দ্রুততর হতে লাগলো। আরাম নিজের উষ্ণ ও তৃষ্ণার্ত ঠোঁটজোড়া মিলিয়ে দিল আয়েশার। সে কেবল চুমু শারীরিক টান ছিল না, সেখানে ছিল বিগত 1 বছর সমস্ত অনুশোচনা, বিরহ, যন্ত্রণার দিনগুলো পেরিয়ে আসার এক নিবিড় পূর্ণতা। আরাম পর আদরে আয়েশার হারিয়ে যাওয়া নিজের অনুরাগের চাদরে জড়িয়ে নিল। আয়েশা নিজের দুটো নরম হাত বাড়িয়ে আরামের গলা জড়িয়ে ধরল। এই আশ্রয় থেকে আর কোনোদিন দূরে সরে যেতে চায় না। আরামের বুড়ো আঙ্গুল আলতো করে আয়েশার নরম কানে, গালে ও কানের লতিতে ছুঁয়ে যাচ্ছিল। গাঢ় হয়ে আসা চুমুর মাঝে আরাম ধীরে ধীরে আয়েশার সাথে নিয়ে পেছাতে পেছাতে বিছানার কাছে চলে গেল। গোলাপের পাপড়ি ছড়ানো তোষক আর যখন আয়েশার পিঠ ঠেকালো তখন আরাম এক ঝুঁকে পড়ল। আরিশা এক গভীর নিঃশ্বাস ফেলে আরাম শেরওয়ানির কলারটা আর শক্ত করে আঁকড়ে ধরে ফিসফিস করল, আমাকে ছেড়ে কোনোদিন যাবে না তো? আমি আর কোনো অন্ধকার সহ্য করতে পারবো না। আরাম নিচু হয়ে আরিশার কানের কাছে মুখ এলো, গলায় নিজের তপ্ত সেখানে এক গাঢ় ভালোবাসা পরে ফিসফিস করলো, অন্ধকার তোর কাছে ঘেঁষতে দেওয়ার আগে এ আরাম শহরিয়ে নিজের জীবন দিয়ে দিবে আরিশা। তুই শুধু আমার আলো হয়ে আমার বুকের ভেতর জড়িয়ে থাক। আরাম সেই গাঢ় স্পর্শে আরিশার শরীর জুড়ে এক অসাধারণ রোমাঞ্চকর শিহরণ খেয়ে গেল। সে নিজের সবটুকু সংকোচ ও লজ্জা ভুলে আরামের চওড়া পিঠে হাত রেখে তাকে আরও কাছে টেনে নিল। ঘরের বাইরে তখন নিশুতি রাতের নীরবতা, আর ঘরের ভিতরের মোমবাতির মিষ্টি এলোয় নিচে দুই ভালোবাসার মানুষ এক হয়ে মিলিত হয়ে যাচ্ছিল অনন্ত সুবাসিত প্রেমের সাগরে। কিন্তু গভীর অনুরাগের রাতের শেষ প্রহরে তখন শাহরিয়া মিনসেন শান্ত ঘুমে তলিয়ে। ঠিক তখনই এক অমঙ্গলজনক ঝড়ের আভাস পাখা মেলছিল শহরের অন্য পাশে। রাত তখন ভোর 4টে। বুড়িগঙ্গার তীরে এক অন্ধকারে ডকওয়ার্কের পিছনে নির্জন সেভ হয়ে রাখা একটি স্যাটেলাইট ফোনটা হঠাৎ ভাইব্রেট করে উঠল। ফোনটা স্ক্রিনে ভেসে উঠল এক অচেনা আন্তর্জাতিক কোডের নাম্বার। ঘরে এক কোণে দাঁড়িয়ে থেকে রনির কাছে ফোনটা আসতে শেষ তড়িঘড়ি করে রিসিভ করলো। ওপাশ থেকে ভেসে উঠল এক যান্ত্রিক ও ভারী অহংকার। আরাম সায়নকে গিয়ে বলো সে যেন খুব বেশি দিন এই বাসরঘরের সুখ ভোগ করার স্বপ্ন না দেখে। জাওয়াত সিদ্দিকী পঙ্গু হতে পারে, আশরাফ শহরিয়া জেলে পৌঁছতে পারে, কিন্তু মূল খেলাটা এখনো ঢাকার বাইরে, শহরের বাইরে থেকে নিয়ন্ত্রণ হচ্ছে। যে বিষ আরিশের শরীরে ধারাচ্ছে তার প্রতিষেধক এখনো আমাদের হাতে। খেলা কেমন মন নিল আরাম। ফোনটা একতরফা কেটে গেল। রনির কপাল ঘাম উঠল। সে ফোনটা হাতে নিয়ে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। পরদিন সকালে স্নিগ্ধ ভোরের আলো কাচের জানলা ভেদ করে বাসর ঘরে রঙিন পর্দায় এসে পড়ল। তখন আরামের বুকের উপর মাথা রেখে পরম শান্তিতে ঘুমাচ্ছিল আরিশা। আরামের চোখ খুলতে আরিশার ফর্সা কপালে আবার চুমু এঁকে দিল। ঠিক তখনই দরজার পরপর 3বার জরুরি নক হলো। আরাম ভুরু কুচকে ধীর পায়ে উঠে গিয়ে দরজা খুলল। সামনে দাঁড়িয়ে থেকে রনির ফ্যাকাশে মুখ আর হাতের সিগারেট ফাইল থেকে আরামের চোখের ঘুম 1 সেকেন্ডে উবে গেল। রনি ফিসফিস করে বলল, বস, আশরাফ শহরিয়া জেলের ভেতরে মারা গেছেন। তাকে বিষ দিয়ে হত্যা করেছে। আর বাইরে থেকে নতুন একটা থ্রেড আসছে। আরিশা ম্যামের শরীরে যে বিষ দেওয়া হয়েছে সেটার পার্শ্ব প্রতিক্রিয়া নাকি এখনো পুরোপুরি শেষ হয়নি। আরামের চোখের মনি দুটো রাগে ও উদ্বেগে আবার এক মুহূর্তে হিংস্র চিতার মতো জ্বলে উঠল। সে পেছনে শান্তিতে ঘুমানো আরিশার দিকে এক পলক তাকালো, তারপর রনির ফাইলে চোখে চোখ রেখে ফিসফিস করলো, শিকার এখনো শেষ হয়নি। তবে তবে বেশ, যারা এখনো ছায়ার আতলে বসে আরিশার জীবন নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা করছে তাদের পুরো বংশ এবার আমি ধূলিসাৎ করব। আরামের ঠোঁটের কোণে এক বিভীষিকাময় পৈশাসিক হাসি ফুটে উঠল। বাসর রাতের রোমান্টিক সুবাস পার হয়ে এক নতুন আরও ভয়ঙ্করী ও রক্তক্ষয়ী মোড়ের দিকে মন নিল প্রতিশোধের মরীচিকা। শাহরি ম্যানশনের সেই সুবাসিত বাসরঘরে আনন্দ আর উষ্ণতার ভোরে আলো ফোটার আগে এক রক্তহিম করা বারুদের গন্ধে ভারী উঠছিল দরজার। রনির পরপর 3টে দেওয়া সেই জরুরি সংবাদ আর বিষাক্ত সংবাদের ধাক্কা আরামের চোখের সমস্ত রোমান্টিক আবেশ
উবে গিয়ে স্থান নিয়েছে এক ভয়ঙ্কর পৈশাচিক হিংস্রতায়। বিছানায় পরম শান্তিতে ঘুমোসা আরিশের রক্তলাল কাঞ্জিপুরম আঁচলটা গায়ে ভালো করে জড়িয়ে দিল আরাম। ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে এলো। করিডোরের শেষ মাথায় আলো ছায়ার আধারে দাঁড়িয়ে ছিল রনি। তার হাতে সিক্রেট ফাইল, সাথে একটা স্যাটেলাইট ট্র্যাকিং ডিভাইস। আরাম সাথে হাতে গুটিয়ে বরফ শীতল কণ্ঠে বলল, আশরাফ সাউরিয়াকে কে বিষ দিল জেলের ভিতরে? আর ওই থ্রেড কল কার থেকে আসছে? রনি থরথর করে কাঁপতে কাঁপতে ট্র্যাকিং ডিভাইস স্ক্রিন আরামের সামনে ধরল। বস, আন্তর্জাতিক ট্র্যাকিং কোডটা টেস্ট করে দেখা যায় কলটি ইন্দোনেশিয়ার একটি প্রাইভেট আইল্যান্ড থেকে এসেছে। কিন্তু সবচেয়ে বড় কথা, আশরাফ সাউরিয়া জেলের ভিতরে মারা যাওয়ার আগে শেষ একটা চিরকুট লিখে গেছে, যে লিখেছে আসল মাস্টার মাইন্ড কখনো আসল মাস্টারমাইন্ড কোনো সিদ্দিকী মেনশনে ছিল না। ওটা ডক্টর আশরাফ। ডক্টর আশরাফ? আরামের চোখ দুটো রাগে ও বিস্ময়ে বড় হয়ে গেল। যে ডক্টর আশরাফ আরিসের পেটে বাচ্চা নষ্ট হওয়ার রিপোর্ট তৈরি করেছিল, যে 1 বছর আগে আরিসের গাইনি ও টক্সিকোলজি ট্রিটমেন্ট রিপ্রেজেন্ট করেছিল, সেই আসল বিষের সোর্স। রনি মাথা নিচু করলো। জি বস, আয়েশা ম্যামের শরীরে যে স্লো পয়জন দেওয়া হয়েছে সেটা সিদ্দিকি বাড়ির রান্নাঘর থেকে আসেনি। ক্যান্টিনে কেবল একটি খুঁটি ছিল। আসল বিশেষ ডোজ ডাক্তার আশরাফ ও প্রেসক্রিপশনে ভিটামিন এনের কেমিক্যালের সাথে মিশিয়ে 1 বছর ধরে ওনার শরীরে পুশ করছেন। আয়েশা ম্যাম শরীরে যে টক্সিক এলিমেন্ট এখনও জমে আছে, তার অ্যান্টিডোজ একমাত্র আশরাফের কাছে আছে। আর আজ সকালে স্কয়ার হাসপাতাল খবর জানা গেছে ডক্টর আশরাফ কাল রাত 3টায় ফ্লাইটে পালিয়ে ঢাকা ছেড়ে চটগাইয়া পাতেঙ্গা বর্ডার ডকইয়ার্ডের দিকে রওনা হয়েছে। আরামের কপালের রগগুলো শক্ত হয়ে উঠল। সে পেছনের বদ্ধ বাসর ঘরের দরজার দিকে এক নজর তাকালো। ঘরের ওপাশে শুয়ে আছে তার জীবনে একমাত্র আলো, তার নতুন বউ আরিশা, যার শরীরে এখনও মৃত্যুর অদৃশ্য বীজ বোনা হয়েছে। আলামের নিজের চোয়াল শক্ত করে পকেট থেকে ভারী গ্লক রিভলভারটা বের করে লোড করলো। রনি, আয়েশাকে এখনই জাগাও, গাড়ি বের করো। আজ ঢাকার মাটিতে কোনো অপরাধী জীবিত বাঁচবে না। কয়েক মিনিটের মধ্যে শাহরিয়া মেনশনের গ্যারেজ থেকে দুটো কুচকুচে কালো ল্যান্ড ক্রুজার গাড়ি বের হলো। আয়েশা আরিস তার চারকোল ব্ল্যাক ওভারকোট গলায় তুলে নিল। চোখের চশমা এঁটে গাড়ি প্যাসেঞ্জার সিটে বসলো। তার মুখে কোনো কথা ছিল না, কিন্তু তার নিখুঁত ট্রিম করা দাড়ি পেছনে এক তাণ্ডব লুকেছিল। তা পাতেঙ্গা ডাকইয়ার্ডে ছাড়খাড় করে দেওয়ার জন্য যথেষ্ট। আরহাম আরিসের ভারী গলার আওয়াজ গাড়ির নীরবতাকে চিরে বেরিয়ে এলো। ডক্টর আশরাফ যদি আমার বোনের শরীরে ওই বিষের শেষ রক্তবিন্দু রেখে দিয়ে থাকে, তবে ওর হাড়গোড় আমি গুঁড়ো করে দেব। আমি সেই বিষ বের করব। আজ কোনো আইনি প্রক্রিয়া হবে না। আরহাম স্পিডোমিটার কাটা 140-এ তুলে বলল, আইন? আশরাফের জন্য আজকে শুধু জমদূত অপেক্ষা করছে মাহমুদ। ল্যাপটপের স্ক্রিনে লাইভ ট্র্যাকিং লাল বিন্দুটা তখন চট্টগ্রামে হাইওয়ে হয়ে পাতেঙ্গার এক পরিত্যক্ত শিপ ব্রেকিং ইয়ার্ডের দিকে নির্দেশ করছিল। আশরাফ ভেবেছিল সে প্রাইভেট বোট দিয়ে বঙ্গোপসাগর পার হয়ে আন্তর্জাতিক সীমানায় পালিয়ে যাবে, কিন্তু সে জানতো না আরহাম শাহরিয়া আর আরিশ মাহমুদের রক্তে তৃষ্ণা কতটা ভয়ঙ্কর হতে পারে। সকাল 8টা, পাতেঙ্গার নির্জন কুয়াশাচ্ছন্ন শিপ ব্রেকিং ইয়ার্ড। চারপাশে বিশাল বিশাল লোহার জাহাজের কঙ্কাল ছড়িয়ে ছিটিয়ে আছে। লোনা বাতাসের সাথে ধোঁয়া আর পোড়া তেলের গন্ধ। একটি জং-ধরা কন্টেনারের পিছনে দাঁড়িয়ে ডক্টর আশরাফ বারবার তার হাতের দামি ঘড়ির দিকে তাকাচ্ছিল। তার হাতে একটা ছোট্ট স্টিলের কেস, যার ভিতরে রয়েছে আরিশার জীবনে ছড়িয়ে থাকা সেই বিষের একমাত্র প্রতিষেধক, অ্যান্টিডোট। সে নিজের স্পিড বোস্টের জন্য অপেক্ষা করছিল। ঠিক তখনই চারপাশ থেকে এক বিকট শব্দে দুটো ল্যান্ড ক্রুজার এসে আশরাফকে ঘিরে ব্রেক কষল। চাকার ঘর্ষণে ডকইয়ার্ডের ধুলো আকাশে উড়ে গেল। আশরাফ ভয়ে ছিটকে পেছনে পড়ে গেল। কন্টেনারের গায়ে পিঠ ঠেকিয়ে সে কাঁপতে কাঁপতে নিজের পকেট থেকে একটা ছোট্ট পিস্তল বের করার চেষ্টা করলো, কিন্তু তার আগে ল্যান্ড ক্রুজার দরজা খুলে এলো দুই জমদূত। আরিশ
ধীর পায়ে এগিয়ে এলো। তার বুট জুতো জোড়ার মচমচে শব্দটা ডাকগিয়ার্ডের নীরবতা মৃত্যু ঘণ্টার মতো বাজছিল। সে আশরাফের দিকে এক নজর তাকিয়ে পকেট থেকে লাইটারটা বের করে একটা দামি সিগারেট ধরল। ধোঁয়াশে আশরাফের ফ্যাকাশে মুখের উপর ছেড়ে দিয়ে বলল, ডক্টর আশরাফ, হিপ্রোক্রেটিক অথ বা ডাক্তারি শপথ নেওয়ার সময় বোধহয় ভুলে গেছিলে যে রোগীর গায়ে হাত দেওয়ার আগে তার ভাইয়ের পরিচয়টা জেনে নিতে হয়। আশরাফ ভয়ে তোতলাতে উঠল, মিস্টার মামুদ ভাই, মিস্টার আরহাম আমাকে মারবেন না। আমি আশরাফ শাহরিকে ব্ল্যাকমেলে করে এসব করছি। আশরাফ সাহেব আমার মেয়েকে কিডন্যাপ করেছিল, তাই আমি আয়েশা ম্যামকে বিষ দিতে বাধ্য হয়েছি। আরাম এগিয়ে এসে আশরাফের চুলের মুঠি ধরে এক সজোরে টান মারল। আশরাফের মাথাটা এক ধাক্কায় লোহার কন্টেনারের গায়ে গিয়ে সজোরে ধাক্কা মারল। চটাৎ করে শব্দ হলো এবং আশরাফের কপাল ফেটে রক্তের ধারা বলল, আমার বউয়ের শরীরে বিষ দেওয়ার অজুহাত দিচ্ছিস তুই? আরহামের গলার আওয়াজ বাঘের গর্জনের মতো শোনালো। সে আশরাফের হাত থেকে সেই স্টিলের কেসটা এক হ্যাঁচকে টেনে নিল। কেসটা খুলে ভেতরে 3টি ছোট কাচের অ্যাম্পুলন দেখতে পেয়ে আরহামের চোখে হিংস্রতা সামান্য শান্ত হলো। তবে আশরাফের প্রতি তার দয়া জাগলো না। আরহাম কেসটা রনির হাতে দিয়ে বলল, রনি, স্পেশাল মেডিকেল টিমকে বলো এটা এখনই হসপিটালে নিয়ে আয়েশার ব্লাডে ডোজ ডিকোড করে পুশ করতে। 1 সেকেন্ডও জেনে দেরি না হয়। রনি কেসটা নিয়ে তড়িঘড়ি করে গাড়ির দিকে চলে গেল। এখন ডগ গেটে পড়ে রইল কেবল ডক্টর আশরাফ আর তার সামনে দাঁড়িয়ে থাকা 2 দানব। আশরাফ হাঁটু গেড়ে বসে হাত জোর করে কাঁদতে লাগলো, অ্যান্টিডোট তো পেয়ে গেছেন, এবার আমাকে যেতে দিন, দয়া করুন। আয়েশ নিজের চশমাটা খুলে পকেটে রাখলো। তার চারকোল ওভারকোটটা হাতাটা কুনি পর্যন্ত গুটিয়ে নিল। দয়া, ডক্টর আশরাফ, আমার বোন ক্যাটরিনা বিষে নীল হয়ে আইসিইউর বেডে ছটফট করছিল, আর তুই দরজার আড়ালে দাঁড়িয়ে শয়তানের মতো হাসছিলি। তখন কোথায় ছিল তোর দয়া? আরিশ এক সজোরে লাথি বসালো আশরাফের বুকে। আশরাফ ছিটকে গিয়ে জং ধরা লোহার পাতের উপর পড়ল। তার মুখ দিয়ে একগাদা রক্ত বেরিয়ে এলো। আরাম শান্ত ভঙ্গিতে পাশে দাঁড়িয়ে একটা লোহার রড কুড়িয়ে নিল। আরিশ, ওর যে হাত দুটো দিয়ে আরিশার সিরিঞ্জে বিষ ভরত সেই দুটো আগে গুঁড়ো করো। পরে 10 মিনিটের ধরে পাতেঙ্গা সে নির্জন ডগিয়ারে নেমে এলো এক নারকীয় তাণ্ডব। আয়েশ মাহমুদ আর আরহাম শাহরিয়া আশরাফকে কোনো দয়া দেখায়নি। আশরাফের 2 হাতের আঙুলে একটা করে লোহার রড দিয়ে ভেঙে দেওয়া হলো। তার চিৎকার বঙ্গোপসাগরের লোনা বাতাস যেন কেঁপে উঠছিল, কিন্তু সেই চিৎকারের জবাব দেওয়ার মতো কেউ ছিল না। সবশেষে রক্তাক্ত আধমরা আশরাফকে একটা জং ধরা কন্টেনারের ভেতরে শিকল দিয়ে বেঁধে ড্রাম ভর্তি পোড়া তেলের সাথে লক করে দেওয়া হলো। আরাম কন্টেনারের ভারী দরজায় হাত রেখে ফিসফিস করল, তোর জীবনটা এখানেই শেষ আশরাফ। আজকে হরিয়ে পর তুই যদি নিজে পাপে পচে মরবি। কন্টেনার লক আটকে দেওয়া হলো। আশরাফের গোঙানি বাচ্চার আকুতি কন্টেনারের পুরো লোহার দেওয়াল ভেদ করে আর বাইরে আসতে পারল না। 2 সপ্তাহ। শাহরিয়া ম্যানশনের পেছনে সুবিশাল সজ্জিত বাগানে বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে। বসন্তের মিষ্টি বাতাস লাল গোলাপের সুবাস ছড়িয়ে দিচ্ছে চারপাশে। বাগানের মাঝখানে মার্বেল পাতা তৈরি দোলনায় বসেছে আরিশা। তার পরনে একটি হালকা বাসন্তী রঙের সুতির শাড়ি, চুলে তাজা বেলি ফুলের গাজা। শরীরে জমে থাকা সমস্ত টক্সিক এলিমেন্ট বা বিষের প্রভাব এখনো পুরোপুরি মুক্ত। ডাক্তার নিশ্চিত করেছে আয়েশা এখন শতভাগ সুস্থ। ভবিষ্যতে তার মা হওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা নেই। আয়েশার ফর্সা গেলে আবার সে আগের মতো রক্তিমভাবে ফিরে এসেছে। চোখ দুটো উঠেছে এক অনাবিল শান্তির দীপ্তি। বাগানের অন্য পাশে কাচের টেবিলে বসে কফি খাচ্ছিল আরিশ। তার পরনে ক্যাজুয়াল সাদা শার্ট। সে ল্যাপটপে কানাডা অফিসিয়াল কাজ চেক করছিল, কিন্তু মাঝে মাঝে চোখ তুলে তার ছোট্ট বোনের দিকে তাকিয়ে এক পরম তৃপ্তির হাসি আসছিল। তার জীবনের মিশন এখন সফল। তার বোন আজ নিরাপদ, সুখী এবং নিজের রাজত্বে প্রতিষ্ঠিত। ঠিক তখনই ব্যাকগ্রাউন্ডে আরহামের পরিচিত পদশব্দ শোনা গেল। আরহাম গাঢ় নীল রঙের পাঞ্জাবি পরে ধীর পায়ে এগিয়ে আসছে। তার হাতে একটা ছোট্ট মখমলে বাক্স। আরিশ আরহামকে দেখে হালকা হেসে ল্যাপটপ বন্ধ করে আরহামের কাঁধে আলতো চাপ দিয়ে বলল, বোনটাকে তোর হাতে সঁপে দিয়েছিলাম আরহাম। আজ থেকে আমি নিশ্চিত আমি কানাডা ফিরে যাচ্ছি। কিন্তু মনে রাখিস, আমার বোনের চোখে যদি এক ফোঁটা পানি দেখি, তবে কানাডা থেকে ফিরতে আমার 24 ঘন্টা লাগবে না। আরাম মৃদু হেসে আরিশ মাহমুদের সাথে করমর্দন করলো। সেই সুযোগ তুই আর পাবি না আরিশ। আরিশা এখন আমার নিঃশ্বাস।
আরিশ এক পরম শান্তির হাসি এসে বাগানের অন্য প্রান্তের দিকে হেঁটে গেল। দুজন ভালোবাসার মানুষকে নিজেদের মতো সময় কাটানোর সুযোগ দেখ। আরাম ধীর পায়ে আরিশার দোলনার সামনে এসে দাঁড়ায়। আয়েশা মুখ তুলে তাকাতে আরামের চোখের সাথে চোখাচোখি হলো। মোমের আলো আর বিকেলের শেষ আলোয় মেলবন্ধন আরিশাকে এক স্বর্গীয় অপ্সরীর মতো হচ্ছিল। আরহাম দোলনার একপাশে আরিশার গা ঘেঁষে বসে বাড়িয়ে আরিশার কোমল হাতটা নিজের শক্ত হাতের তালুতে তুলে নিল। কি ভাবছিস রাজকন্যা? আরহামের গলাটা ছিল অন্তত নিচু ও অনুরাগে ভরা। আরিশা আরহামের বুকে মাথা রেখে এক সোজা সেদো ও দীর্ঘশ্বাস হলো। ভাবছি গত 2 বছর আমার জীবনে কি ভয়ঙ্কর ঝড় বয়ে গেছে। জাওয়াত, ক্যাটরিনা, আশরাফ শাহরিয়ার রক্তের সাগরে হাবুডুবু খাওয়া আমার এই জীবনটা আজ কতটা শান্ত। মাঝে মধ্যে ভয় হয় আরাম, সেই সুখটা আবার কোনো স্বপ্ন নয় তো। আরাম আলতো করে আরিশার কপালে নিজের ঠোঁট ছুঁয়ে দিয়ে নিজের পকেট থেকে সেই লাল মখমলে বাক্সটা বের করে আরিশার মুখের সামনে ধরল। ভেতরে জলজল করছে একটি হীরের অনামিকা আংটি, আর মাঝখানে খোদাই করা আরহামস আরিশা। আরহাম আংটিটা আরিশার অনামিকায় পরিয়ে দিতে বলল, তুমি কোনো স্বপ্নে নেই আরিশা, তুমি এখন আরাম শহরের বাস্তবতায় আছিস। যারা তোকে কষ্ট দিয়েছিল যাও সেদিকে আজ পঙ্গু হয়ে হসপিটালে বিছানায় পড়ছে। তৃপ্তি আর তানিয়া সারা জীবনের জন্য জেলে গেছে, আর ক্যাটরিনা আর আশকাপ নিজেদের নরকে পৌঁছে গেছে। এই পৃথিবীতে আর কেউ নেই যে তোর দিকে চোখ তুলে তাকানোর সাহস করবে। আয়েশা নিজের অন্য হাতটা বাড়িয়ে দিয়ে আরামের গাল ছুঁয়ে দিল। আর আমার ভাই আর তুমি? আরাম এক চমৎকার রোমান্টিক হাসি দিয়ে আরিশার কোমর জড়িয়ে ধরে তাকে নিজের বুকে একদম টেনে আনলো। আমি তোর রক্ষা কবচ, আর তোর ভাই তোর রক্ষা কবচ, আর আমি তোর সারা জীবন আশ্রয়। ডাক্তার আজকে সকালে কনফার্ম করছে আমাদের কোল আলো করে আমাদের আবার বাচ্চা আসবে। আমাদের সে অনাগত সন্তান যাকে আমরা হারিয়েছি, সে আবার আমাদের ভালোবাসার মাঝে ফিরে আসবে। ডাক্তারের সুসংবাদের কথা শুনে আরিশার চোখের কোণ দিয়ে দুফোঁটা সদানন্দ অশ্রু গড়িয়ে পড়ল। সে নিজের সবটুকু লজ্জা আর আবেগ দিয়ে আরামের চওড়া বুকে শক্ত করে জড়িয়ে ধরল। আরাম তপ্ত নিঃশ্বাস ছেড়ে আয়েশার ঘাড় ও গলার স্পর্শ ছড়িয়ে দিল। আমি তোমাকে অনেক ভালোবাসি আরহাম, আরিশা ফিস ফিস করে বলল। আমি তোমাকে আমাকে জীবনের চেয়ে বেশি ভালোবাসি আমার আরিশা। আরহাম নিচু হয়ে আরিশার কাপা ঠোঁটে নিজের ঠোঁট মিলিয়ে দিল। বিকেলের শেষ সূর্যটা বুড়িগঙ্গার ওপারে ঢলে পড়ল। অন্ধকার বুক চিরে ছড়িয়ে পড়ল এক নতুন ভোরের আলো। সমস্ত রক্তপাত, প্রতিশোধ আর যন্ত্রণার মরিচিকে ভেদ করে অবসরে জন্ম নিল এক চিরন্তন, অপরাজিত ও মহাসুখী ভালোবাসার গল্প। প্রতিশোধের মরীচিকা শেষ পর্ব, তৃতীয় এবং শেষ পর্ব। বলেছিলাম গল্পটা তাড়াতাড়ি শেষ করে দিলাম। আমি যা গল্প শুরু করছি প্রত্যেকটাই দিব। সাজের মায়া রাইটার যদি দেরি করে দেয় আমার কিছু করার নেই। আর রূপের বাঁধনটা কন্টিনিউ দেবো, কলঙ্কের কারুকার্যটাও শেষের পথে।